দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অনলাইনে তোমাদেরকে স্বাগত। অনেকদিন পর তোমাদের সামনে আমি আবার একটি ভিডিও উপস্থাপন করলাম। আজকের বিষয় সমর সেনের মহুয়ার দেশ কবিতাটি। সমর সেন বিংশ শতাব্দীর 30-এর দশকের কবি। উনি মূলত কলকাতার কবি, শহরের কবি নামে খ্যাত। কবিতা আলোচনার আগে একটু কবি পরিচিতি দেওয়া দরকার। তো তোমাদের বইতে কবি পরিচিতি যথেষ্ট দেয়া আছে, তবুও যেগুলো উল্লেখ না করলে নয় সেগুলো আমি করছি। সমর সেনের জন্ম 1916 সালে। তার পিতামহ ছিলেন প্রখ্যাত সাহিত্যিক দীনেশচন্দ্র সেন এবং পিতা অধ্যাপক অরুণচন্দ্র সেন। আর তিনি মূলত নাগরিক মধ্যবিত্ত জীবনের অবক্ষয়ের ছবি তার কবিতায় তুলে ধরেছিলেন। কয়েকটি কবিতার সব কবিতাই কবির 18 থেকে 21 বছর বয়সের মধ্যে লেখা। নিষ্ঠুর বাস্তবের সঙ্গে কৈশোর স্বপ্নের বিষম সংঘাত এই সমস্ত কবিতায় ধরা পড়েছে। আর তার কবি প্রকৃতি সম্পর্কে যে কথা বলা সে হলো যে তিনি সার্থক গদ্য কবিতার রচয়িতা হিসাবে বাংলা কাব্য জগতে খ্যাত হয়েছিলেন। রবীন্দ্রনাথ তার সম্পর্কে বলেছিলেন, সমর সেনের কবিতা কয়টিতে গদ্যের রূঢ়তার মধ্য দিয়ে কাব্যের লাবণ্য প্রকাশ পেয়েছে। সাহিত্যে এর লেখা টেকসই হবে বলেই বোধ হচ্ছে। তো এখানেই তার কবি প্রকৃতি শেষ করলাম। নিজের কবি জীবন সম্পর্কে সমর সেন আত্মজীবনীতে লিখেছেন, আমার কবিতা রচনার আয়ু অবশ্য 12 বছর, 1934 থেকে 1946 পর্যন্ত, অর্থাৎ আমার 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। প্রথম বই কয়েকটি কবিতা বের করি 1937-এ স্বর্ণ পদক বেচে, উৎসর্গ করি মুজাফফর আহমেদকে। আমার কবিখ্যাতির একটা কারণ ইংরাজিতে ভালো ছাত্র ছিলাম। কয়েকটি কবিতার দীর্ঘ সমালোচনা করেন বুদ্ধদেববাবু, বিষ্ণুবাবু এবং ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়, যথাক্রমে কবিতা, পরিচয় ও অমৃতবাজার পত্রিকায়। 1940-এ প্রকাশিত হয় গ্রহণ, 1942-এ নানা কথা, 1943-এ খোলা চিঠি, 1944-এ 3 পুরুষ এবং 1954-এ সমর সেনের কবিতা সিগনেট প্রেস থেকে প্রকাশিত হয়। 5খানা বইয়ের কবিতার সংখ্যা ছিল মোট 106। সমর সেনের কবিতায় নিজে নির্বাচন করেন 74টি কবিতা। তার সঙ্গে 1944-46-এ লেখা আরও 4টি কবিতা যুক্ত হয়, মোট 78টি কবিতা। এবার মূল কবিতার আলোচনা করা যাক। তো প্রথমেই কবিতাটির উৎস সম্পর্কে একটু বলে দিই। এই কবিতাটি নেওয়া হয়েছে কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা থেকে।
তো কবিতার সম্পর্কে এর গঠন দিকটা প্রথমে একটু বলে দিই, যে এটা দেখবে তোমরা বইতে দুটো স্তবকে কবিতাটি লেখা হয়েছে। আর দেখো, একেবারে গদ্য ছন্দে কবিতাটি লেখা এবং কাটা কাটা গদ্য ভঙ্গি, ক্রিয়াহীন ছোট ছোট বাক্য এবং শব্দ বা শব্দাবলীর পুনরাবর্তন প্রভৃতির মধ্য দিয়ে তার গদ্য ছন্দের বিশিষ্ট রূপ ধরা পড়েছে এই কবিতাটির মধ্যে। তো প্রথম স্তবকটা একটু আলোচনা করি প্রথমে, তারপরে দ্বিতীয় স্তবকে যাব। একেবারে শুরুতেই আছে দেখো, যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামক মহুয়ার গন্ধ। এই পর্যন্ত প্রথম স্তবক রয়েছে। তো দেখো, প্রথমেই আছে যে মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য এঁকে দেয়, অর্থাৎ একটা প্রকৃতির ছবি কবি প্রথমেই তুলে ধরেছেন। সেই প্রকৃতিটা সন্ধ্যার প্রকৃতি, ডুবন্ত সূর্য সারা দিন আলো বিকিরণ করতে করতে যেন সে ক্লান্ত হয়ে পড়েছে, তাই তাকে এখন অলস বলা হচ্ছে, যে অলস সূর্য সে এঁকে দিচ্ছে। অর্থাৎ সে সূর্য তো আর আঁকতে পারে না, আসলে সূর্যের আলো জলের উপর পড়ে একটা সৌন্দর্য তৈরি হয়েছে, আলোর স্তম্ভ তৈরি হয়েছে, যেটা বেশ উজ্জ্বল লাগছে। তাকেই কবি যেন বলছেন যে এটা উজ্জ্বল স্তম্ভটা কবি এঁকে দিয়েছেন। এবং সেটা কেমন, তার রংটা কেমন, গলিত সোনার মতো, অর্থাৎ সোনা গোলালে যে রংটা হয় সেই রঙের মতো। অর্থাৎ সূর্যের সেই ডুবন্ত সূর্য যখন তার আলো জলের উপরে পড়েছে, তার যে লাল রং সেটা সোনা গোলানো রঙের সঙ্গে মিলে গেছে। এবং এই রংটা কবি এরপরে বলছে আর কি হয় না, আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়, আর সেটা যেন জলের অভ্যন্তরে অর্থাৎ জলের ভিতরে অন্ধকারে যেন আগুন লেগে গেছে সেই উজ্জ্বল স্তব্ধতায়। অর্থাৎ এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ কবি সচরাচর পান না, অর্থাৎ সবসময়ই পান না, মাঝে মাঝে পান, কালে ভদ্রে পান। তাই এই শহরের সেই যান্ত্রিক পরিবেশে, শহরের সেই কৃত্রিম পরিবেশে হেন অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যে কবি মুগ্ধ হয়ে পড়েছেন। তাই সেটাকে স্তব্ধতা দিয়ে, সেই উজ্জ্বল স্তব্ধতায়, এখানে স্তব্ধতা অর্থাৎ নির্জনতায়, নীরবতায়, মৌনতা অর্থে প্রকাশিত হয়েছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে কবি মৌন হয়ে গেছেন, কবি থেমে গেছেন, কবি নীরব হয়ে গেছেন। তারপরেই কি আসছে
এই সুন্দর প্রাকৃতিক বর্ণনার পরেই আমরা কি পাচ্ছি না, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। অর্থাৎ একটা কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি একটা নাগরিক অবক্ষয়, যান্ত্রিকতা, এই ধোঁয়া, তারপরে শীত, এই সমস্ত উপমার মাধ্যমে এখানে কবি তুলে ধরতে চাইলেন, যেটা তার কাছে দুঃস্বপ্ন এনেছে। এতক্ষণ যে সৌন্দর্য তাকে মুগ্ধ করে মৌন করে দিয়েছিল, আর এখন এই নাগরিক শহুরে যান্ত্রিকতা যেন তাকে দুঃস্বপ্নের জগতে নিয়ে গেল। কি বলছে না, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। অর্থাৎ বঙ্কিম অর্থাৎ কি না, বাঁকা। এখানে বাঁকা বলবো না, এখানে বঙ্কিম অর্থে আমরা অবরোধ বলবো। অর্থাৎ যা অস্বাভাবিক, যা আমাদের বাধা তৈরি করে। অর্থাৎ ধোঁয়ার ফলে অবিরাম চারিদিকে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেই ধোঁয়ার ফলে কবির আমাদের স্বাভাবিক যে নিঃশ্বাস প্রশ্বাস, সেটা যেন ব্যাহত হচ্ছে। তাই বলছে বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে। এবং সেটা কেমন? শীতের দুঃস্বপ্নের মতো, অর্থাৎ শীত রূপ দুঃস্বপ্নের মতো। অর্থাৎ শীত একটা ইমেজ হিসাবে এখানে প্রয়োগ করা হয়েছে। কিসের ইমেজ? না, শীত হলো শুষ্ক কাঠিন্য, পরিপূর্ণ রিক্ততা ও দিগন্তব্যাপী সুদূর বিষাদের প্রতিমূর্তি। বিবর্ণ কানন বিথির পাতায় পাতায় নিঃশেষে ঝরে যাবার ডাক এসে পৌঁছয় এই শীতে। এক সীমাহীন রিক্ততার বেদনায় তার অসহায় ডালপালাগুলো একদিন হাহাকার করে কেঁদে ওঠে শীতে। ঠিক তেমনি এই শহরে, এই নগরে, এই যন্ত্র সভ্যতায় কবি যান্ত্রিক দুঃস্বপ্ন দেখেছেন, শীতের দুঃস্বপ্ন দেখেছেন। ঝরে পড়া বেদনা, হাহাকার সবের প্রতিমূর্তি হয়ে এই শীতের দুঃস্বপ্ন উঠে এসেছে। তখন আর কবি এখানে স্থির থাকতে পারলেন না। অস্থির কবি যেন একটু শান্তির জন্য, একটু স্বস্তির জন্য, একটু স্নিগ্ধতা আশা করে অনেক অনেক দূরে কল্পনার জগতে চলে গেলেন। কোথায় গেলেন? না, মহুয়ার দেশ। তাই কবি বললেন, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ। অর্থাৎ এই মহুয়ার দেশ, এটা একটা কবির কল্পনার দেশ, যেখানে সমস্তক্ষণ পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। অর্থাৎ সুন্দর প্রকৃতি কল্পনা করেছেন। যে প্রাকৃতিক দৃশ্যের অনুষঙ্গে কবির মধ্যে একটা ভালো লাগা জন্ম নিয়েছিল, মুহূর্তের মধ্যে সন্ধ্যার ধোঁয়া, শহুরের ধোঁয়া, শীতের দুঃস্বপ্নের মতো তাকে আঘাত করে তাকে যেন বাস্তব জগতে ফিরিয়ে নিয়ে গেছে, একটা কষ্টের জগতে, একটা ক্লান্তির জগতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। কবি সেখান থেকে যেন আবার ফিরে যেতে চাইলেন সেই অনেক দূরে স্বস্তির জায়গায়। সেটা হলো সেই মহুয়ার দেশ, প্রকৃতির দেশ, যেটা কবির মানস লোকে অবস্থান করছে। যেখানে যেন কল্পনায় কবি দেখছেন পথের দুধারে ছায়া ফেলবে গাছের ছায়া। সেখানেও যেন কবি স্বস্তি পেলেন না, আরো দূরে যেতে চাইলেন। কোথায়? সেই সমুদ্রের তীরে, যেখানে সমুদ্রের দীর্ঘশ্বাস তার নির্জনতাকে, তার নিঃসঙ্গতাকে ভুলিয়ে দেবে, আলোড়িত করবে, আন্দোলিত করবে। আয় কবি বললেন যে, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ কবি একটা মাদকতা চাচ্ছেন। সেই মহুয়া ফুলের গন্ধ, মহুয়া ফুলের ঝরে পড়া তিনি প্রার্থনা করলেন। আসলে
এই কবিতায় নিষ্ঠুর বাস্তবের সঙ্গে কবির কৈশোর স্বপ্নের একটা বিষম সংঘাত ঘটেছে। দৈহিক প্রেমের ধূসর দিহলিতে নগর জীবনে তিনি যেন বারবার ক্ষতবিক্ষত হয়েছেন। তাই অভিশপ্ত নগর জীবনের সংকীর্ণ গণ্ডির বাইরে মাঝে মাঝে সমর সেনের কল্পনা মুক্তির স্বাদ পেতে চাইল অনেক অনেক দূরে মেঘ মদির মহুয়ার দেশে। এবার দ্বিতীয় স্তবক আলোচনা করা যায়। প্রথমে একটু পড়ে নি। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। যে কথা বলার এখানে সেটি হলো যে কবি যান্ত্রিক শহুরে সভ্যতার মধ্যবিত্ত অবক্ষয় দেখে নিজেকে দূরে, অনেক দূরে সমুদ্র পেরিয়ে মেঘ মহুয়ার দেশে চলে যেতে চেয়েছিলেন, যেখানে তিনি একটা উল্লাস পাবেন, একটা স্নিগ্ধতা পাবেন, একটা মাদকতা পাবেন, একটা ভালো লাগা পাবেন, শান্তি পাবেন। কিন্তু কবির সেই স্বপ্নের মহুয়ার দেশ আর আগের মতো নেই। সেই মহুয়ার দেশ অনেক পাল্টে গেছে। অর্থাৎ যন্ত্র সভ্যতা তার নিষ্ঠুর যান্ত্রিক নিপীড়ন শুধু শহরেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে মহুয়ার দেশেও। ধনতান্ত্রিক সভ্যতার করাল গ্রাস, তার লোভাতুর থাবা পড়েছে সেই মহুয়ার দেশে। সেখানে সেই দেবদারুর দীর্ঘ রহস্যকে উপেক্ষা করে মাথা তুলে গর্জন করছে কয়লার খনি, কয়লার কারখানা। তার গভীর বিশাল শব্দে কবির শান্তি ব্যাহত হয়েছে, কবির স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। তাই কবি বলছেন যে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। অর্থাৎ কবির সেই স্বপ্নে দেখা মহুয়ার বন আর আগেকার সেই মহুয়ার বন নেই। শুধু সেখানকার প্রকৃতি পাল্টে যায়নি, সেখানকার সেই মহুয়ার বনের প্রকৃতির কোলে প্রকৃতির সেই সন্তান সরল সাধারণ মানুষগুলো যেন পাল্টে গেছে। তাই কবি বললেন, আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। অর্থাৎ সেই সরল মানুষগুলো যেন ক্লান্ত, অবসন্ন হয়ে গেছে। তাদের সেই ফুরফুরে সহজ সরল চঞ্চল প্রাণবন্ত জীবন যেন কোথাও হারিয়ে গেছে। সেই প্রাণবন্ত জীবনের চঞ্চলতা ঢাকা পড়ে গেছে ধুলোয়, কারখানার ধুলোয়। তারা নিদ্রাহীন, তাদের জীবন থেকে ঘুম চলে গেছে, অর্থাৎ তাদের জীবন থেকে স্বপ্ন চলে গেছে। ঘুমহীন
স্বপ্নহীন সেই মানুষ, ক্লান্ত মানুষ, অবসন্ন মানুষগুলো, তারাও যেন কবির মতো এক দুঃস্বপ্ন দেখছে। সেই দুঃস্বপ্ন কবে মিটবে তার কোনো ঠিক নেই, যদিও তার সঠিক ব্যাখ্যা কবি দেননি এ কবিতাটিতে। শুধু একটা অনির্দেশ্য ব্যর্থতার হাহাকার, ক্রন্দন, দুঃস্বপ্ন ও বিষণ্ণতা এই সমগ্র কবিতাটিকে ঘিরে ধরেছে। যন্ত্রের নিষ্পেষণে প্রকৃতির নিঃশেষ যেন ধ্বনিত হয়েছে এই কবিতাটির মধ্যে। এখানেই শেষ করলাম আজকের মহুয়ার দেশ কবিতাটি। পরবর্তীকালে তোমাদের প্রশ্ন উত্তর আলোচনা করে দেব।